এই জুলাই সনদ কিন্তু কোনো কবিতা না, রাজনৈতিক রেটরিক না, এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ। জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো। জামাতের এই উত্থানটা, এটা নিয়ে আমার মনে হচ্ছে গবেষণা করা প্রয়োজন। যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রিয় দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিন্তু একটি ঝামেলা চলতেছে যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না। এইবার কিন্তু মুখ খুলেছেন জনাব মামুনুল হক এবং ইশরাক হোসেন এবং ভিপি নূর। আপনারা শুনলে অবাক হবেন। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু দেখে আসি যে ভিপি নূর এই বিষয়ে কি বলতেছেন, তারপর ভিডিওর পরের অংশ আমরা দেখে নেব মামুনুল হক এবং ইশরাক হোসেন এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বক্তব্য দিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু ভিপি নূরের বক্তব্যটা শুনে আসি। জামাতের উত্থানটা, কারণ গত 15-16 বছর তো জামাত প্রকাশ্যে কাজ করতে পারে নাই। তারপরে এই অল্প সময়ের মধ্যে জামাতের এই উত্থানটা, এটা নিয়ে আমার মনে হচ্ছে গবেষণা করা প্রয়োজন। এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। কারণ বাংলাদেশের মতো একটি জিও পলিটিক্সের জায়গা থেকে, স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তো কাজে এটা নিয়ে অবশ্যই যারা রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ সকলে গবেষণা করবেন। এবং আমি মনে করি যে এই স্বাভাবিকভাবেই, বিশেষ করে গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে বা আন্দোলনকে পুঁজি করে জামাত কিন্তু ব্যাপক ফায়দা নিয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনার এই ছাত্র সমন্বয়ক এদেরকে প্রভাবিত করে তাদের লোক ঢুকিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন জায়গায় তারা দখল নিয়েছে বলতে গেলে। তো বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশের গত 50 বছরের মধ্যে জামাত সবচেয়ে গত 1.5 বছরে এই সুযোগ সুবিধা এবং ফায়দাটা নিয়েছে। কাজেই সেটা একটা অস্বাভাবিক সময় ছিল। এখন একটা স্বাভাবিক সময়ে গণতান্ত্রিক সরকার আসছে, নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা হবে। এখন তো আর জামাত ওই বিশেষ সুযোগ সুবিধাটা পাবে না। এমনকি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় বিশেষ করে জামাতপন্থী প্রশাসনের লোকেরা কিংবা জামাতকে সুবিধা দিতে বিএনপি এবং বিএনপির মিত্র আমরা যারা নির্বাচন করেছি বলতে গেলে আমাদেরকে দৌড়ির উপরে রেখেছে, প্রশাসনিক হয়রানির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। কাজেই এই জায়গা থেকে তো অবশ্যই আমাদের সকলকে সতর্ক হতে হবে, ভবিষ্যতের জন্য সঠিক কর্মপন্থা ঠিক করতে হবে, নাহলে তো এই দেশ একটা আবার বড় ধরনের ক্রাইসিসে পড়বে। এবং জামাতের উত্থান মানেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগকে ফেরানোর একটা রাস্তা তৈরি। কারণ তারা বলবে যে জামাতকে তো ওইভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকেই ওইভাবে তো ভালো আসলে ভাবে রাজনীতিতে দেখে না, তো তাদেরকে উগ্রপন্থী সংগঠন হিসেবে দেখে বা 71-এ তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কাজে সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই জামাতের উত্থানের জন্য বলবে যে এখানে প্রো ডেমোক্রেটিক ফোর্স প্রয়োজন। সেক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে তারা চাপাচাপি করবে আওয়ামী লীগ এখানে ফেরাতে। কাজেই আওয়ামী লীগ যে গত 16 বছরে আমাদের উপর যে দৈত্য দানবের শাসন ব্যবস্থা চালিয়ে দিয়েছিল, যার ভুক্তভোগী আমরা হয়েছে, আপনি বাসায় এসেছেন, আমার এই বাসায় 2 বার আমার দরজা ভেঙে, আমার রুমের দরজা ভেঙে আমাদেরকে আটক করেছিল। এই ধরনের ফ্যাসিবাদী পরিস্থিতির মধ্যে যেন ভবিষ্যতে পড়তে না হয়, সেজন্য জামাতের পরিবর্তে এখানে গণতান্ত্রিক শক্তির উত্থান হতে হবে। গণতান্ত্রিক শক্তি হচ্ছে ছাত্র যুবক তরুণরা, যারা 5ই আগস্টের এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং যারা 5ই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে। এখানে এই তরুণদের দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, এরকম আরও দল আছে। এই সমস্ত দলগুলোকে আরও শক্তিশালী হতে হবে, আরও কার্যক্রম বাড়াতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় যেহেতু বিএনপি আছে, বিএনপিকেও এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে দেশের ভবিষ্যতে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে।
সিসি আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদি সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার, আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে যাব। যারা আমাদের দলের নাম ব্যবহার করে কোনো বিন্দু মাত্র চুল পরিমাণ কাউকে কষ্ট দিবে, কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে, অন্যায়ভাবে কারো কিছু দাবি করবে, অন্যায্য কিছু দাবি করবে, এগুলা ব্যাপারে একেবারে আমরা জিরো টলারেন্স নীতিতে আমি আর হামিদ আঙ্কেল যাবো ইনশাআল্লাহ। আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি দেশের জন্য। মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, এই যে অনেক গ্রুপ আছে, বসুন্ধরা গ্রুপ, এই গ্রুপ, ভূমিদস্যু গ্রুপ, অমুক গ্রুপ, কাউকে আমি ভয় পাই না। আমাকে বাংলাদেশের আমার এলাকার জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করব। আমার নেতাদের নির্দেশন শুধু আমি না, হামিদুর রহমান হামিদ পালন করবে, হাবিবুর রশিদ হাবিব পালন করবে, আমাদের রবি ভাই পালন করবে। সবাই আমরা এটার জন্য কমিটেড, আমরা দেশের জন্য কমিটেড। এটা আপনারা সময় মতো প্রমাণ পাবেন। এটা একটা আলোচনা মত বিনিময় সভার মতো, প্লাস একটা দিক নির্দেশনা সভার মতো আমি করতে চেয়েছি, কারণ প্রত্যেককে সংযত হতে হবে। আমরা কিন্তু সব ধরনের সবাইকে মনিটরিং রিপোর্টের মধ্যে আমরা রাখবো। অতীতে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই নাই, এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের এত সুন্দর দল, এত জনপ্রিয় দলকে কিছু লোকজন এসে নষ্ট করবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, এটা হতে দেওয়া হবে না। আর ভালো ভালো কাজ করতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। যেই কর্মসূচি আমাদের কাছে আসবে 31 দফার মাধ্যমে, আমাদের নেতার মাধ্যমে, ছোট হোক বড় হোক যাই হোক, গাছ লাগানো হোক বা খাল পরিষ্কার থেকে শুরু করে যা কর্মসূচি আসবে, আমরা নিয়মিত কর্মসূচির মাধ্যমে আমাদের রাজনীতি করে যাবো। আমি দেখে নিতে চাই কত বড় সন্ত্রাসী, কত বড় মাদকের ডিলার, কত বড় মাফিয়া বাংলাদেশে আছে। আমরা যেখানে যাব সেখানে আগে ছিল যুবলীগ, তারপরে তমুক লীগ, তারপরে শহীদ চেয়ারম্যান, অমুক ডাকাইত শহীদ, বহু সন্ত্রাসী দেখেছি। সব সন্ত্রাসীদেরকে, কোন সন্ত্রাসীদেরকে আগামী বাংলাদেশে আমরা প্রশ্রয় দেব না, এটা আমাদের স্পষ্ট কথা। এটা আর হবে না। বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। আমরা কেন এই কঠোর অবস্থানে যেতে চাই? এর মাধ্যমে যত ধরনের অবৈধ কার্যকলাপ, ব্যবসাপাতি একটা এলাকায় হয়, মাদক সহ অন্যান্য চাঁদাবাজি যা যা আছে, গণপরিবহন, এগুলা যখন বন্ধ হবে
তখন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে এবং এখানে একটা বসবাসের জন্য আমরা নগরী গড়ে তুলতে পারবো। আর আমাদের বক্তব্যের মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি, গ্যাস সংকট এখন আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এখন আমাদের, আপনারা জানেন যে সরকার গঠনের প্রক্রিয়া চলছে, পুরোপুরি এখনো সেটা হয় নাই। যেদিন এটা হয়ে যাবে আমি আঙ্কেলকে নিয়ে আমি যাব, যেই তিতাস অফিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিয়ে আসবো ইনশাল্লাহ। এটা আমাদের কমিটি, এটা আমাদের নাগরিকদের কাছে এটা হতে পারে যে বাংলাদেশের অনেক বড় বড় সমস্যার মধ্যে এটা ছিল, আমাদের কাছে কিন্তু এটা সবচেয়ে বড়। আমরা পাড়া মহল্লা যখন ঘুরছি, মা বোনদের একটাই খালি দাবি ছিল, গ্যাস গ্যাস বাবা গ্যাস। আমরাও কোথায় যাচ্ছি যে আমরা গ্যাসটা ঠিক করে দেবো, যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন। আগামী দিনগুলোতে যে কয়েকটা কর্মসূচির কথা বললাম, এগুলা কিন্তু ওই আমি মুখে মুখের দিন এসে বললে বাস্তবায়ন হবে না। আপনাদেরকে নিয়ে আমার যেভাবে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছি, প্রত্যেকটা এলাকায় আবার যেতে হবে। আমরা প্রতি সপ্তাহে যেভাবে আমরা কর্মসূচি করেছি, ওটা তো প্রচারণা ছিল। এখন আমরা কাজের জন্য বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করব। আমরা যেদিন ফলাফল ঘোষণা হচ্ছিল আমাদের ক্যাম্পে, আমরা কয়েকজনকে দেখছিলাম, যখন চূড়ান্ত ফলাফলটি আসে তখন আমরা কিছুটা খুশিতে হয়তো বা উল্লাস করি, কিন্তু আসলে বিষয়টি মোটেও সেইভাবে দেখার কোনো সুযোগ নাই। এখানে এখন উল্লাস করার কোনো সুযোগ নাই। আমাদেরকে 2-3টি অ্যাঙ্গেল থেকে এই যে নির্বাচনটা হয়ে গেল এবং আগামী দিনে করণীয় কি সেই বিষয়ে একটু কথা বলতে হবে। প্রথমে আমরা যে বাংলাদেশকে এখন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে পরিচালিত করতে চাচ্ছি, সেই বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আমল পতনের পর অর্থনীতি একেবারেই স্থবির হয়ে পড়েছে। বিগত 1.5 বছরে কোনো ধরনের বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই এবং সামনে রোজার মাস রয়েছে, সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কারসাজি চিরকালই বাংলাদেশে হয়ে আসছিল। এই বিষয়গুলোকে এখন আমাদেরকে জনগণের জন্য, জনগণের কথা চিন্তা করে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, সীমিত আয়ের মানুষ, মেহনতি মানুষ, তারা যাতে তাদের আর্থিক কোনো ধরনের চাপ তাদের উপর না পড়ে, বাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয়, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আপনারা তাদের 3 জনের বক্তব্য শুনেছেন। এখানে মামুনুল হক সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন এবং বিএনপির ইশরাক হোসেনের বক্তব্য শুনেছেন। বিএনপি জোটের আরেকজন প্রার্থী ভিপি নূর, আপনারা তাদের 3 জনের বক্তব্য শুনেছেন। অবশ্যই আপনারা তাদের 3 জনের বক্তব্য শোনার পরে বিষয়টি বুঝতে পেরেছেন যে এখানে একটি বিক্ষোভ মিছিল করে দেখা যায় জামায়াত ইসলামী। তো তাদের বিক্ষোভ মিছিলে এই যে মামুনুল হক সাহেব যে কথা বলছেন যে আসলে জুলাই সনদ নিয়ে যে বক্তব্য সে দিয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তারা বিষয়টি বুঝতে পেরেছেন। অন্যদিকে দেখা যায় ইশরাক হোসেন, সে কিন্তু বলতেছে যে বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা আমাদের কাজ ঠিকঠাক মতন সুষ্ঠুভাবে চালিয়ে যাব, যে যা কথা বলুক না কেন তাতে আমাদের কিছু যায় আসে না। তারা কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন জনগণকে, যে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমরা ঠিকঠাক মতন পালন করব। এবং ভিপি নূর কিন্তু সেম টু সেম কথাই বলেছেন যে এখানে বিএনপি কিন্তু দেখা যায় ক্ষমতায়, যে বিএনপি ছাড়া আর কোনো এরকমের দল নেই যে তারা ক্ষমতায় আসতে পারে। হ্যাঁ, জামায়াত কিছু সিট পেয়েছে, কিছু আসন পেয়েছে, এটা তাদের পাওনা ছিল, যে কটা পেয়েছে কটা তাদের পাওনা ছিল, এটাই তারা আশা করেছিল যে কটা তারা পাবে। কিন্তু তারা যে সরকার গঠন করতে পারবেন না, এটা কিন্তু সবাই এটা জানতো টুকটাক, মানে এটা ধারণা করছিল। এমনটাই কিন্তু বলেছেন বিএনপি জোটের একজন প্রার্থী দেখা যায় নুরুল হক নূর। তো আপনারা তাদের 3 জনের বক্তব্য শুনেছেন এবং এই 3 জনের বক্তব্য শোনার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।